রাখাইনে গণহত্যায় দেশে রোহিঙ্গা ঢলের ১ বছর কাল। জন্মভূমিতে ফিরতে চান আশ্রিতরা। মিয়ানমার সেনাদের বিচার দাবি আসিয়ানের ১৩২ সাংসদের। জাতীয় নির্বাচনে মনোনয়নে শিক্ষিত জনপ্রিয় ব্যক্তিদের প্রাধান্য দেবে আওয়ামী লীগ। সম্ভাব্য তালিকা হলেও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে নগরবাসীর উপচে পড়া ভিড়। খুব মজা লাগছে, আর আমি এরোপ্লেনে উঠেছি, আরো অনেক জায়গায় উঠেছি। ঢাকা শহর কোথাও জায়গা নাই, এজন্য ঘুরতে আসছি খোলামেলা জায়গা। সিনেমা হলগুলোতেও বেড়েছে দর্শক। এশিয়ান গেমসে ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। হকিতে মালয়েশিয়ার কাছে বড় হার। আর্চারিতে কোয়ার্টারেই সানা নাসরিন জুটির বিদায়। দর্শক আমন্ত্রণ, চ্যানেল 24 এর সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন সিলনটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রাশেদুর রহমান, আমি সাবিহা নিগার দৃষ্টি। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। রাখাইনে গণহত্যার কারণে বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ১ বছর কাল। কক্সবাজারে এসে যান বাঁচলেও প্রাণের স্বজনদের হারিয়েছেন অনেকেই। কেউ কেউ অবশ্য সৌভাগ্যবান। মিয়ানমারের স্বজনদের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের। এদেশে তারা ভালো থাকলেও ফিরতে চান জন্মভূমিতে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার সেনাদের বিচার দাবি করেছেন আসিয়ানভুক্ত দেশের ১৩২ সংসদ সদস্য। ১৫ বছর বয়সী রাজ্জাক রাখাইনে সেনাদের নির্যাতনের শিকার হয়ে জীবন বাঁচাতে গেল বছর ছোট ভাইকে নিয়ে পাড়ি জমান বাংলাদেশে। প্রায় রোজই টেলিফোনে মার সাথে কথা হয় রাজ্জাকের। তার কণ্ঠে পরিবারের কাছে ফিরে যাওয়ার আকুলতা। আর মারনে দিকির আর বাইন্দ্রনে দিকির ইয়ানাল্লা ফেটুর যা আবার মার আদর না পার বাইন্দ্র আদর না পার ইয়ানাল্লা। মোহাম্মদ আরিফ নামের সাবেক এই ব্যবসায়ীও রোজ খোঁজ খবর নেন মিয়ানমারে ফেলে আসা আত্মীয় স্বজনের। নিরাপদ পরিবেশ নিশ্চিত হলেই নিজ ভূমিতে ফিরতে চান তিনি। এখন তো আর পতন আসিল তো এড়িয়ে দুঃখত এড়িয়ে অশান্তি এড়িয়ে টেনশনত আছি এড়িয়ে যাচ্ছে তারা যে তারা আছি তারা আর তো না তারা বেশি অশান্তিত খেলাম হইলে তারা আর কি জানা থাকিবার জন্য নাকি তাকি নেবার জন্য তারা তো আর বেশি অশান্তি। দেশ ছেড়ে আসার ঘটনা বর্ণনা করতে গিয়ে এখনো চোখ ভেজে ওঠে ৭০ তিলারা বেগমেরও। আর গই মরলি আর মঞ্জুয়ালে দে রে মর ন তুলি দি আর বাদ মঞ্জুয়ান তুলা নবর নে তুন মানে মগে গিদ্দি ফিলে তারা ওগুর হোগি এলো তাদের আর মরলি দেইছি মেজা। মিয়ানমার সেনাদের নির্মম নির্যাতনের শিকার হয়ে নিজ ভূমি ছেড়ে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া বেশিরভাগ রোহিঙ্গার গল্পটাই এমন। অনিশ্চয়তা কাটিয়ে যারা ফিরতে চান নিজ ভূমিতে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন পুরোপুরি নিরাপত্তা আর অধিকার নিশ্চিত হলেই রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানো উচিত। নাগরিকত্ব আর অধিকার নিশ্চিত হলেই কেবল দেশে ফেরত পাঠানো উচিত রোহিঙ্গাদের। অন্যান্য নাগরিকদের মতোই মিয়ানমারে তাদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে হবে। এদিকে রাখাইনে হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমার সেনাদের বিচার দাবি করেছে আসিয়ানের ১৩২ সংসদ সদস্য। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। জাতীয় নির্বাচনের আগে রোহিঙ্গাদের অপরাধমূলক কাজে জড়িয়ে আইন শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন পর্যবেক্ষণ। এই অবস্থায় বিশ্লেষকদের পরামর্শ সবাইকে নজরদারির মধ্যে নিয়ে আসার। মোর্শেদ হাসিবের রিপোর্ট। মিয়ানমার সেনাদের নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে গেল ১ বছরে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা, যাদের অনেকেই জড়িয়ে পড়ছেন নানান অপরাধে। অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা, নারী ও শিশু পাচার সহ ভয়ঙ্কর সব অপরাধে সংশ্লিষ্টতা মিলছে তাদের। এসব কারণে কক্সবাজার ও আশপাশের থানায় রোহিঙ্গাদের নামে মামলা হয়েছে ৫০০-রও বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রতিবেদন ছাড়াও স্থানীয় পুলিশের সাথে কথা বলে জানা যাচ্ছে এসব তথ্য। তাদের ধারণা, রোহিঙ্গাদের অপরাধের সাথে স্থানীয়দের পাশাপাশি জড়িত থাকতে পারে বিদেশিরাও। বিশ্লেষকরা বলছেন, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে শুধু রোহিঙ্গাই নয়,
নজরদারি টানতে হবে সবাইকে। কিছু দেশি বিদেশি এনজিও যারা কাজ করছে তাদের ব্যাপারে কিছু নিষেধাজ্ঞার একটা জায়গা বা নজরদারিতে জায়গাতে এটা অবশ্যই দরকার আছে। ড্রাগসে যেহেতু এখানে প্রফিট মার্জিন অনেক অনেক বেশি, সুতরাং এগুলোতে জড়িয়ে পড়ার অ্যাট্রাকশনটাও স্বাভাবিকভাবে বেশি। প্লাস স্থানীয় জনগণের সাথে কোনো কোনো ক্ষেত্রে যেমন ধরুন ড্রাগসের ব্যাপারে তাদের মধ্যে আতাতও হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে তাদের মধ্যে সংঘাতও হতে পারে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরো বলা হয়, নানা প্রলোভন দেখিয়ে একাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে রোহিঙ্গাদের কাজে লাগাতে পারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এমনকি রোহিঙ্গা নারীদের বিদেশি এনজিও কর্মকর্তাদের মনোরঞ্জনে ব্যবহার করা হচ্ছে বলেও উল্লেখ করা হয় এতে। নিরাপত্তা বিশ্লেষকের মতে নির্বাচনের আগে অনেকেই এমন সুযোগ নেওয়ার চেষ্টা করবে, তাই সজাগ থাকতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। রাজনীতি করে ধর্ম ভিত্তিক রাজনৈতিক দল, তারা তাদেরকে ব্যবহার করতে পারে। আমাদের যে জাতীয় নির্বাচন আসছে সেখানে তারা যেন ব্যবহৃত না হয়, সেজন্য অফকোর্স আমাদেরকে ক্যাম্পগুলোর উপরে নজর রাখতে হবে। এক্ষেত্রে পুলিশ বা বিজিবি যারা ওখানে আছে তাদেরকে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। এর আগে এক প্রতিবেদনে রোহিঙ্গাদের অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কা জানায় জাতিসংঘ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। HRRM 100% পিওর 60 গ্রেড রিবার, যা অধিক তাপ ও ভূমিকম্প সহনীয় স্টিল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হলে বিএনপি আবারও সংকটে পড়বে, এমনটা মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে হামলায় নিহত আইভি রহমানের 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের অভিযোগ করেন, হামলার সাথে জড়িত বলেই মামলার বিষয়ে বিএনপির গাত্রদাহ। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো আইভি রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এদিকে দুপুরে নোয়াখালীর কবিরহাটে সাংবাদিকদের বলেন, সব আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজব সন্ত্রাসে পরিণত হয়েছে। তাদের আজকে গাত্রদাহ শুরু হবে। হত্যাকাণ্ডের রায় সেপ্টেম্বরে রায় হওয়ার একটা সম্ভাবনা আছে। সে একথা শুনেই তো বিএনপি এখন তারা এ নিয়ে চিন্তিত, কারণ একটা এটা আবার তাদেরকে নতুন করে রাজনীতির সংকটে ফেলে দিবে। হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধারে ব্যর্থ হলে মনোনয়ন বঞ্চিত হতে পারেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। আর মনোনয়ন ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে শিক্ষিত এবং জনপ্রিয় প্রার্থীদের। আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, মনোনয়ন চূড়ান্ত করতে দলীয় সভাপতি নিজেই কাজ করছেন। চলছে চুলচেরা বিশ্লেষণ, তাই পথ ধরে রাখতে জনসম্পৃক্ততা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে সবাইকে। জুনায়েদ খানের রিপোর্ট। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ততই বাড়তে শুরু করেছে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে। এলাকায় মানুষ তাদের চায় বা না চায়, তারা মনে করে বিভিন্নভাবে যদি তারা নমিনেশনটা ম্যানেজ করতে পারে তাহলেই বোধহয় তারা নির্বাচিত হয়ে যাবে। শুধু নতুন আর তরুণ প্রার্থীরাই নয়, বর্তমান সাংসদরাও আবারও চাইছেন দলের টিকিট, তাই সরব হয়ে উঠেছেন তারাও। একজনকে সুযোগ দেওয়া হয়েছে, তাকে গত তারিখে এমপি করা হয়েছে, নমিনেশন দেওয়া, সে যদি তার জনপ্রিয়তা ধরে রাখতে না পারে, মানুষের আস্থা যদি সে অর্জন করে না রাখতে পারে, তাহলে পর তাকে তো আমরা এবার নমিনেশন দিব না। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, আওয়ামী লীগের একটা পার্লামেন্টারি বোর্ড আছে, সেই বোর্ডে বসে আমরা আলোচনা করি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পার্লামেন্টারি বোর্ড, আমরা 10 জন সদস্য, সেখানে আমরা বিভিন্ন রিপোর্ট নেই, তৃণমূলের সুপারিশ আমরা গ্রহণ করি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, প্রত্যেক আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী দলটির জন্য বড় সংকট আগামী নির্বাচনে। তবে ভিন্নমত দলটির শীর্ষ নেতাদের। অনেকেই ইচ্ছা পোষণ করবে, এখনই তো আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু হয়েছে মনোনয়নের প্রত্যাশীদের। সুতরাং তার মধ্যে বেছে যে যাকে মনোনয়ন দিলে জিততে পারবে ঠিক তাকে আমরা মনোনয়ন দেব। প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন, আওয়ামী লীগের ভিতরে কুন্দল বন্ধ করে ফেলো, মানুষের পাশে থাকো, আর তৃণমূলের নেতা কর্মীদের সাথে দিয়ে কাজ করো। যাদের তৃণমূলে অবস্থান আছে তারাই নমিনেশন পাবে। দুই নেতাই বলেন, প্রার্থী বাছাইয়ের কাজ চলছে দলীয় সভানেত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই সামনে আসবে চূড়ান্ত তালিকা। যদি বিএনপি নির্বাচন না আসে, নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে কোনো সন্দেহ নেই। জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।
সম্ভাব্য তালিকা প্রস্তুত থাকলেও এখনও চূড়ান্ত নয় একাদশ নির্বাচনে বিএনপির প্রার্থী। দলটির নেতারা বলছেন, চেয়ারপারসনের মুক্তিকেই তারা অগ্রাধিকার দিচ্ছেন। মুক্তি পেলে তিনিই চূড়ান্ত করবেন দলের প্রার্থীর মনোনয়ন। এ বিষয়ে একমত তৃণমূল সহ কেন্দ্রের নেতারা। বিস্তারিত মহসিনুর রহমান বাদলের রিপোর্টে। এগিয়ে আসছে একাদশ জাতীয় নির্বাচন। এরই মধ্যে জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার সম্ভাব্য সময়ের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। জানালেন প্রস্তুতির কথাও। শতকরা ৮০% আমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে। নির্বাচন ঘিরে প্রস্তুতি রয়েছে বিএনপিরও। যেসব প্রস্তুতি নেওয়ার প্রয়োজন সেগুলো তবে নির্বাচনের আগে দলের চেয়ারপারসনের মুক্তিসহ বেশ কিছু দাবিতে রাজপথে থাকাকেই অগ্রাধিকার দিচ্ছেন নেতারা। তবে কারা হতে পারেন সম্ভাব্য প্রার্থী সে সম্পর্কে দলের শীর্ষ নেতৃত্ব প্রস্তুত আছেন বলেও জানান। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করে আমরা নির্বাচন যাব এবং আমরা মনে করি যে ওনার মুক্তি ছাড়া বাংলাদেশে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। আমাদের নেট প্র্যাকটিস সম্পন্ন, আমাদের কে কখন খেলতে নামবেন, কোন জায়গায় নামবেন সে প্রস্তুতিও সম্পন্ন। এখন নিরপেক্ষ আম্পায়ার যদি মাঠে আমরা দেখতে পাই তাহলে আমরা খেলায় নেমে পড়ব। দল থেকে কোনো নির্দেশনা পাননি বলেও জানান সম্ভাব্য প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে কোনো ওই ধরনের নির্দেশনা আসে নাই। তবে অবশ্যই নীতি নির্ধারক মহলরা এইগুলো ভাবছেন এবং হয়তোবা কাজ করছেন। নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আন্দোলন, এইটার সমন্বয় হলে আমার মনে হয় যে আগামী জাতীয় সংসদ নিয়ে আমরা চিন্তা ভাবনা করব। কেন্দ্র থেকে আমাদের আন্দোলন এবং নির্বাচন দুটোর নির্দেশ দেওয়া আছে। দল যে কোনো সময় যে কোনো মুহূর্তে নির্বাচন এবং আন্দোলন দুটোর জন্য প্রস্তুত। কৌশলগত কারণে সম্ভাব্য প্রার্থীদের এখনো কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না বলে দাবি বিএনপির এই শীর্ষ নেতার। একটা দলের মধ্যে 5 জন একজন সম্ভাব্য প্রার্থী থাকে একটা নির্বাচন জেলা। এখন যদি আমি একজনকে বলে দিই তাকে এখনই করে দিলাম, তো বাকি 4 জন তো তার সঙ্গে হয়তো সহযোগিতা করবে না, বরং তার বিরোধিতা করবে এবং তার যে সম্ভাব্যতা সেটাকে নষ্ট করে দিতে পারে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। মিষ্টি দুষ্টু ভালোবাসায় ডেকো ক্ষীর কুকিজ। উৎসবের আনন্দে ঈদের তৃতীয় দিনও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ছিল ভীষণ রকম রঙিন। সব বয়সী মানুষের পদচারণায় সারাদিনই মুখর ছিল বিনোদনের প্রতিটি প্রাঙ্গণ, যেখানে ছিল না বৈষম্যের বিরোধ, শুধুই বাঁধ ভাঙা আনন্দ আর শহুরে যান্ত্রিকতা ছেড়ে যানজটহীন ঘোরাঘুরির স্বস্তির গল্প। রাজধানী ঢাকা যে ভীষণ রকম ফাঁকা। বিনোদন কেন্দ্রের উপচে পড়া ভিড় দেখে কে বলবে সে কথা। এই যেমন মিরপুর চিড়িয়াখানা। উৎসবের আনন্দে ঈদের তৃতীয় দিনও ছিল কোলাহল মুখর। বাঘ দেখছি, বক দেখছি, হরিণ দেখছি, সিংহ দেখছি, আরো অনেক কিছু দেখছি। মাঙ্কি, লায়ন, টাইগার সব দেখেছি। বাচ্চাদের আসলে তো সময় পায় না, এই ছুটির কয়দিন একটু আসলাম বেড়াইতে, খুবই ভালো লাগলো এবং বাচ্চারাও আনন্দ পেল। ব্যতিক্রম ছিল না শ্যামলের ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডও। 3D মুভি দেখছি, তারপর ট্রেনে উঠছি, খুব মজা লাগছে। এবার আমরা সুইমিং চেয়ারে উঠতে যাব। এছাড়া রং বেরঙের পোশাকে নানা বয়সী মানুষের উৎসব কেন্দ্রিক আনন্দ ছিল শাহবাগের শিশু পার্কেও। আমি এই জায়গায় ঈদে আনন্দ করতে এসেছি, আর আমি এই জায়গায় একটু লাফিয়েছি, তারপর ট্রেনে উঠেছি। বাচ্চা আমার ট্রেনে উঠছে, বিমানে উঠছে, দোলনায় উঠছে, বাচ্চা আমার খুব খুশি। যেখানে শুধু শিশুরাই নয়, বড়রাও যেন ফিরে গিয়েছিল শৈশবে, মেতে উঠেছিল ঈদ আনন্দে। ঢাকা শহর কোথাও জায়গা নাই, এজন্য ঘুরতে আসছে খোলামেলা জায়গায়, বাচ্চাদের খুশির জন্য, বাচ্চাদের আনন্দের জন্য। আরো যদি মনে করে এই বিনোদনের পরিধিটা বাড়ানো হয় তাহলে আমাদের জন্য, বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। কর্তৃপক্ষ জানায় ঈদ উপলক্ষে নির্ধারিত সময়ের চেয়ে ঘণ্টাখানিক বেশি খোলা থাকছে রাজধানীর বিনোদন পার্কগুলো। ফাতেমা রেজা অধরা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ঈদ উদযাপন, উৎসব আনন্দের খবর জানতে চাই, আমাদের সহকর্মীরা সাথে থাকবেন। হাতিরঝিলে রয়েছে আমাদের সহকর্মী নীল মাহবুব। সেই সাথে কিন্তু আমরা ঢাকার বাইরে রাজশাহীর খবরও জানবো, সেখানকার বিনোদন কেন্দ্রগুলোর। আবরার শাহিদ থাকবেন সেখান থেকে। আমরা প্রথমে রাজধানীর খোঁজ নিয়ে আসি হাতিরঝিলে। নীল মাহবুব সেখানে রয়েছে। নীল মাহবুব,
ঈদের শুভেচ্ছা তো রইলে অবশ্যই জানতে চাইবো যে ফাঁকা ঢাকায় হাতির ঝিল আসলে ফাঁকা কিনা, বা ওখানে এই মনোরম পরিবেশ উপভোগ করতে কেমন দর্শনার্থীর ভিড় দেখছেন সেখানে? রাশেদ, প্রথমে আপনাদের দুজনকেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং আসলে উৎসব এলে আমরা যেটা বলি যে রাজধানী ঢাকা ভীষণ রকম ফাঁকা হয়ে যায়, তবে উৎসবকে কেন্দ্র করে আসলে যদি বিনোদন কেন্দ্রগুলোর কথা বলি, তবে রাশেদ আপনাকে একটু দেখাতে চাই যে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু সে কথা বলে না, বরং এখানে আনন্দের যে কোলাহল, সেই কোলাহল দেখে আপনাকে বলতেই হবে যে রাজধানী ঢাকা এখনো ফাঁকা হয়নি। আসলে এখানে যারা, আমি বিকেলেও এসেছিলাম কিন্তু বিকেলে এতটা ভিড় ছিল না। এই মুহূর্তে আসলে হাতির ঝিল রাজধানীর ভিতরে এক টুকরো মনোরম জায়গা, সেটি কিন্তু এখন কানায় কানায় ঠাসা। এবং যারা বিভিন্ন জায়গায় ঘুরেছে, চিড়িয়াখানা এবং শিশু পার্ক, তারাও কিন্তু দিন শেষে এই হাতির ঝিলে এসেছে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর সাথে জল ছুঁয়ে আসা বাতাস এই তপ্ত আবহাওয়া থেকে তাদেরকে কিন্তু কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। এবং কেউ এসেছে পরিবারের সাথে, কেউ এসেছে বন্ধু বান্ধবের সাথে, কেউ বা এসেছে তাদের প্রিয়জনের সাথে। তবে আমরা যেটি তাদের সাথে কথা বলে দেখেছি যে তারা আসলে এখানে সেইভাবে যে একান্তের সময় কাটানোর যে ফুরসত, সেটা মিলছে না, কারণ এত ভিড়। তো রাশেদ, এটাই ছিল আমার কাছে হাতির ঝিলের এই মুহূর্তের শেষ অবস্থান। নীলকে ধন্যবাদ। নীল ছিল আমাদের সাথে, রাজধানীর হাতির ঝিল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন নীল। রাজশাহীতে যেতে যাচ্ছি এবারে আমরা, আমাদের সাথে যোগ দিচ্ছেন আবরার সাহেব। আবরার, আমরা এতক্ষণ ঢাকার আসলে বিনোদন কেন্দ্র, এমনকি ঢাকা যে অনেকটাই ফাঁকা হয়ে গেছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করছিলাম। আমি এখন জানতে চাচ্ছি যে রাজশাহীতে কি অবস্থা, বিনোদন কেন্দ্রগুলোতে কি ভিড় রয়েছে কিনা, আর সব মিলিয়ে পরিস্থিতি কেমন? দৃষ্টি, রাজশাহীর কথা যদি বলতে চাই তাহলে শুরুতেই বলতে হবে যে পদ্মা নদীর পাড়ে আসলে শহরটি অবস্থিত। তো মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার আসলে এই শহরের পদ্মার পাড় রয়েছে। এটি মূলত রাজশাহী শহরবাসীর কিন্তু মূল বিনোদন কেন্দ্র হিসেবে আমরা দেখতে পাই। এবং আজকে শুক্রবার হওয়াতে ভিড়টা অনেকটাই বেশি, একটু রাত হয়ে গেছে, এর ফলে আসলে খুব বেশি ভালোভাবে দেখানো যাচ্ছে না। তারপরও বলি যে আমি রয়েছি কিন্তু নগরীর লালন শাহ মুক্ত মঞ্চে। এইখানটি থেকে পদ্মা পুরোটাই দেখা যায় এবং তার পাশে সিটি কর্পোরেশনের মানে অনেক সুন্দর বসাবার জায়গা এবং পাশাপাশি শিশুদের জন্য খেলার জায়গা রয়েছে। তো পুরো পদ্মার পাড় জুড়ে আসলে শুক্রবার হিসেবে মানুষের ঢল নেমেছে, গেল 2 দিনের চেয়ে আজকে বেশি সেই ঢলটা। আরেকটা ব্যাপার বলতে চাই যে শুধু পদ্মার পাড়ই না, রাজশাহীর যে উদ্যান কেন্দ্র রয়েছে, বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে শিশু পার্ক রয়েছে, সবগুলোতেই কিন্তু আজকে 3টার পর থেকে বেশ আমরা মানুষজনের ঢল কিন্তু দেখেছি। এখন সবাই ফেরত চলে যাচ্ছেন, কারণ নিরাপত্তার বেশ কড়াকড়ি এখানে নজরে এসেছে। সিটি কর্পোরেশন এবং মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে রাতের বেলা যেন কাউকে ভেতরে ঢুকতে না দেওয়া হয় এবং মানুষজনের নিরাপত্তার খাতিরেই তাদেরকে কিন্তু ফেরত চলে যেতে বলা হচ্ছে। তো মোটামুটি ঈদ উদযাপনে একেবারে বেশ ভালো সাড়া পড়েছে রাজশাহীতে। তা আজকের পর কালকেও হয়তোবা থাকবে, তারপরে হয়তোবা সেই সাড়া আস্তে আস্তে কমতে শুরু করবে। দৃষ্টি, জি আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, নীল মাহবুব এবং আবরার সাহেব আমাদের সাথে যোগ দিয়েছিলেন। তারা যেমনটি জানাচ্ছিলেন যে আস্তে আস্তে ভিড় বাড়ছে, ঈদের ছুটি শেষের দিকে চলে এসেছে, তো ভিড় হয়তো আরেকটু বাড়বে কালকে, তারপর শুরু হয়ে যাবে আমাদের চিরচেনা সেই ঢাকার রূপ আমরা ফিরে পাবো। পরের সংবাদে যেতে চাচ্ছি। এই ঈদে মুক্তি পেয়েছে 4টি ছবি, এর মধ্যে সর্বাধিক হলে চলছে শাকিব খান অভিনীত ক্যাপ্টেন খান। বাকি 3টি ছবি হলো মনে রেখো, জান্নাত ও বেপরোয়া। ঢাকায় সিনেমা দেখতে হলগুলোতে বেড়েছে দর্শকের ভিড়। হল সংশ্লিষ্টরা বলছেন আরও কিছুদিন পরেই জানা যাবে কোন কোন ছবি ব্যবসা সফল। গেল 14 বছরে ঈদের নায়ক শাকিব খানের একাধিক ছবি মুক্তি পেলেও এবার তার ছবি একটি। ঈদের দিন 1.5 শতাধিক হলে মুক্তি পেয়েছে শাকিব বুবলি জুটির ক্যাপ্টেন খান। পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। রাজধানীর বিভিন্ন হলের পাশাপাশি শ্যামলী সিনেপ্লেক্সেও চলছে চলচ্চিত্রটি। এবার আসলাম সাকিব খানের ক্যাপ্টেন খান দেখতে। শ্যামলী সিনেমা হলটা মোটামুটি দেখা মানে ইয়ার আছে। বাসা অবসর সময় তো তাই আসছি সিনেমা দেখতে, সময় বন্ধু নিয়ে আসছি, দেখি কিরকম লাগে। সুযোগ অন্য সময় কম হয়, তাই পরিবারকে নিয়ে শাকিব খানের ছবি দেখতে আসছি। আমাদের 4টা শো আমরা চালাচ্ছি, 4টা শোর মধ্যে ক্যাপ্টেন খান শাকিব খানের নতুন ছবি রিলিজ পেয়েছে ঈদে, সেটা চলছে। নির্মাতা সুমনের আরেক ছবি মনে রেখো মুক্তি পেয়েছে এই ঈদে। রোমান্টিক অ্যাকশন ঘরানার সিনেমাটিতে প্রথমবারের মতো মাহিয়া মাহির সাথে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়ক বনি সেনগুপ্ত।
রাজধানীর বলাকা ও মধুমিতা সহ দেশের অর্ধ শতাধিক প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। পোড়ামন ছবি দেখেছিলাম সিনেমাটি, তো আমার কাছে অনেক ভালো লেগেছিল। মনে হয়েছে বাংলাদেশের সিনেমার মান অনেক ভালো হয়ে গিয়েছে। সো আমি সেই আশাবাদ নিয়ে আমি এই মুভিটি দেখতে এসেছি। মোটামুটি সিনেমা হলে একেবারে যাচ্ছি না তেমন না, আছে যা আছে ব্যবসা আলহামদুলিল্লাহ এটাতে শুকর করি। সামনে হয়তো আরো 2-4 দিন পরে আমাদের ব্যবসা খুব ভালো হবে এবং কোন ছবি কি অবস্থায় আছে তখন আমরা বলতে পারবো। এই জান্নাত এখন আপনার হৃদয়ে বন্দী। মাহি অভিনীত জান্নাত ছবি চলছে দেশের 30টি হলে। ব্যবসায়িক সাফল্য পাওয়া পোড়ামন মুক্তির 5 বছর পর সাইমনের সাথে ফের জুটি বাঁধলেন মাহি। চলচ্চিত্রটির নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক। এখানে কেন এসেছি? এছাড়া জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও কলকাতার রাজাচন্দ্র পরিচালিত বেপরোয়া ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ মুহূর্তে পায় সেন্সর ছাড়পত্র। তবে মাত্র একটি হলেই চলছে এই সিনেমা। আপনার ছেলে কি ডিবি অফিসার? মাসুদা লাবনী, চ্যানেল 24, ঢাকা। ম্যাক্স গ্রুপের সৌজন্যে জাকার্তা পালেমবাং এশিয়ান গেমসের খবর। ফুটবলের খবর জানাবো। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে এই মুহূর্তে উত্তর কোরিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। আর প্রথমার্ধ শেষে 2-0 গোলে পিছিয়ে রয়েছে জেমিডে শিষ্যরা। ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণ ছিল উত্তর কোরিয়ার। একাধিকবার আক্রমণ সামলাতে হয়েছে বাংলাদেশ দলকে। 12 মিনিটে ডি বক্সের মধ্যে সুশান্ত ত্রিপুরার হাতে বল লাগলে পেনাল্টি পেয়ে যায় গত আসরের রৌপ্য জয়ীরা। সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন কিম ইউসং। 16 মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন কিম ইয়ং। এরপর 32 মিনিটে বাংলাদেশও সুযোগ পেয়েছিল সমতায় ফিরে আসা, কিন্তু গোল হয়নি সেটাতে। উল্টো 38 মিনিটে হ্যান ইয়ং এর গোলে ব্যবধান 2-0 নিয়ে যায় উত্তর কোরিয়া। গেমসের 7ম দিন বাকি ইভেন্টগুলোতে কোনো সুখবর নেই বাংলাদেশের। ভারোত্তোলনের 63 কেজি ওজন শ্রেণীতে ষষ্ঠ হয়েছেন মাবিয়া আক্তার। আর আর্চারির রিকার্ভের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন রোমান সানা নাসরিন আক্তার জুটি। হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার কাছে হেরেছে 7-0 গোলে। প্রতিপক্ষ মালয়েশিয়া বলেই হারটা প্রত্যাশিত ছিল। তবে ওমান কাজাকস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা জিমি চওয়ানদের হারের ব্যবধানটা এত বড় হবে তাই বা কে ভেবেছিল। গুয়াংজু এশিয়াডের রূপজয়ীদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। টেকনিক, ট্যাকটিক্স, শরীরী ভাষা, বল পজিশন, অ্যাটাক সবখানেই যোজন যোজন পিছিয়ে ছিল গোবিনাথন শিষ্যরা। মালয়েশিয়ার 7-0 গোলের বড় ব্যবধানের জয়ে 4টি ফিল্ড গোল, 2টি পেনাল্টি কর্নার আর 1টি পেনাল্টি স্ট্রোক থেকে বড় দলগুলোর সাথে বাড়ছে ব্যবধান। পাইপলাইন না থাকায় নিরুপায় ফেডারেশন। ইয়ত টিমে যারা অলিম্পিক্সে যাবে আর্জেন্টিনাতে, ওখান থেকে আলটিমেটলি প্লেয়ার আনতে হবে আমাদের জাতীয় দলে। কারণ চয়ন্ত ইজ রিটায়ারিং অলরেডি, হি হ্যাজ ডিক্লেয়ার। আমাদের তো সাপ্লাই অফ প্লেয়ার্স নাই, দ্যাট ইজ এ মেইন প্রবলেম। আর্চারি রিকার্ভের দ্বৈত মিশ্রে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পেরেছেন রোমান সানা নাসরিন আক্তার জুটি। রাউন্ড 16 আর শেষ 8-এর কোয়ালিফাইং রাউন্ডে কাজাকস্তান ফিলিপাইনকে হারালেও নাসরিনের ব্যর্থতায় জাপানের কাছে 5-1 পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। ভারোত্তোলনে কথা রেখেছেন মাবিয়া আক্তার। কমনওয়েলথের চেয়ে বাজে হবে এশিয়াডের পারফরমেন্স বলেছিলেন ঢাকা ছাড়ার আগে। তাই হলো। 63 কেজি ওজন শ্রেণীতে 178 কেজি তুলে 6 জনের মধ্যে হয়েছেন ষষ্ঠ। এমন পারফরমেন্সের পর এ ভারোত্তোলকের কাঠগড়ায় ফেডারেশন। সুযোগ পেলে হয়তো আমি আজকে লিড আরো ভালো করতে পারবো, যেহেতু কারো সাপোর্ট ছাড়াই আমি এতটুকু আসতে পারি। তো আমার মনে হয় যদি আমি সাপোর্ট পাই তাহলে আমি এর চেয়ে ভালো একটা জায়গায় যেতে পারবো। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে 180 কেজি উত্তোলন ছিল মাবিয়ার ক্যারিয়ার সেরা। বাকি রোমান শিরিনদের পর ব্যর্থতার তালিকায় যুক্ত হলো আরও একটা নাম। ভারোত্তোলনে মাবিয়ার চেয়ে 72 কেজি ওজন বেশি তুলে স্বর্ণ জিতেছেন কোরিয়ান হিও মিন। এমন আকাশ পাতাল পার্থক্য স্পষ্ট করলো এই ডিসিপ্লিনে দেশের রুগ্ন দশা। রিজওয়ান শিব, চ্যানেল 24, জাকার্তা, ইন্দোনেশিয়া। দর্শক, একটা বিরতিতে যাব, ফিরে এসে থাকছে। ফেনীর লেমুয়ায় বাস চাপায় অটোরিকশার 6 যাত্রীর মৃত্যু, আহত 2। আবারও ফিরে এলাম। আপনারা সন্ধ্যা 7টার খবর দেখছেন।
ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সকালে ঢাকা দক্ষিণ সিটির ডাম্প ট্রাকগুলো ময়লা নিয়ে ডেমরায় যায়। এছাড়া পুরান ঢাকার চকবাজার এলাকায় সিটি কর্পোরেশন কর্মীদের সাথে বর্জ্য অপসারণে সহযোগিতা করেন স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে, ঢাকার উত্তর ও দক্ষিণ দুই সিটিতেই বর্জ্য ব্যবস্থাপনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। এজেন্সির প্রতারণার শিকার হয়ে মক্কার রোসাইবা এলাকায় মানবেতর জীবনযাপন করছেন 126 বাংলাদেশি হাজি। সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সৈয়দ আহমদ। জনাব আহমদ, এই বিষয়ে বাংলাদেশের হজ মিশন কি বলছেন, আর হাজিদের কি অবস্থা এখন? আপনাকে একটি জিনিস জানিয়ে রাখি এখানে আমি, যে এখানে বাংলাদেশ থেকে হজযাত্রীরা যারা আসছেন 126 জন হজযাত্রী এখন খুব মানবতার জীবনযাপন করছেন। যেহেতু যারা প্রথম আসছেন 14 তারিখে তারা আসছেন, এখানে 15 তারিখে সৌদি আরবে এসে পড়ছেন। 15 তারিখে যখন তারা আসছেন, আসার পর থেকেই তাদের যেই ট্রাভেল এজেন্সি যে মক্কা সোয়াইবা এলাকায় তাদেরকে রোসাইবা এলাকায় তাদেরকে রাখা হয়েছে এবং মিনা ট্রাভেলস ও সাউথ এশিয়া ট্রাভেলসের মাধ্যমে তারা এখানে এসেছে। তাদেরকে দেওয়া হচ্ছে না কোনো খাওয়া, তাদেরকে কোনো বাসস্থান দেওয়া হচ্ছে। তাদের মানবতার জীবনযাপনের কারণে তারা আজ হজ মিশনে অরূপায় হয়ে তারা আজ কিন্তু এখানে হজ মিশনে হাজির হয়েছেন। যে হজ মিশনে এসে তারা একটা অ্যাপ্লিকেশন দিয়েছেন একটি দরখাস্তর মাধ্যমে। এখানে আমরা তাদের সাথে কথা বলেছি। তাদেরকে এখন সামনে যে তারা যেই সময়টা পার করবে বা তারা এখনো মদিনায় যাচ্ছে না, কোথায় তারা যাবে বা কি অবস্থায় তারা থাকবে তারা কিছুই জানতে চায় না এবং তারা এখানে খুব মানবতার জীবনযাপনে নিয়ে আসেন। আমি তাদের 2-1 জন হাজির সাথে আপনাকে নিয়ে যাচ্ছি কথা বলার জন্য। যে আপনারা কয় তারিখে আসছেন? আমরা আসছি 14 তারিখে। আপনাদের এই যে এখন কি অবস্থানে আপনারা আছেন? কতজন পুরুষ মহিলা? জানেন ইতিমধ্যে আমাদেরকে রাখছে রুসাইবা নামক একটি এলাকায়, এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে, যেখান থেকে হাইটে আসা কোনোভাবেই সম্ভব না। তারপরে আমাদের সাথে মহিলারা আসে, তারা বাসায় অবস্থান করতেছেন। আপনাকে জানেন এখানে যারা 126 জন আছে তাদের অনেকেই কিন্তু এখানে আসে হাজির হয়েছে। এখানে আমাদের সাথে আছেন কমিউনিটির একজন নেতা। আমরা তার কমিউনিটির লোকের সাথে কথা বলেছি, আছেন আমাদের হজ ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। এবং সৈয়দ আহমদ, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে ফিরবো আবার আপনার কাছে। বড় সংবাদে যাচ্ছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর লেমুয়া এলাকায় বাস চাপায় অটোরিকশার 6 যাত্রী নিহত হয়েছেন। পুলিশ জানায়, বিকেলে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান 3 জন। পরে আহতদের উদ্ধার করে নেওয়া হয় ফেনী সদর হাসপাতালে। সেখানে মারা যান আরও 3 জন। তবে শুরুতে পুলিশ 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও জেলা সিভিল সার্জন জানান মৃতের সংখ্যা 6। নিহতদের মধ্যে 2 জন নারী ও 4 জন পুরুষ রয়েছে। এদিকে ঘটনার পরপরই বাসটির আটক করা হয়েছে এবং নিহতরা সবাই ফেনীর সদর উপজেলার নবাবপুর এলাকার বাসিন্দা। মেট্রো প্লাসের সৌজন্যে ঢাকায় ফেরার খবর জানাবো। এবার ঈদের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি শুক্র আর শনিবার যোগ হওয়ার কারণে ঢাকায় ফেরার তেমন একটা তাড়া লক্ষ্য করা যাচ্ছে না এখন পর্যন্ত অন্তত। তাই রাজধানীতে ফেরার চেয়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যাই ছিল বেশি। সকাল থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রী ভর্তি একটি ট্রেন ছেড়ে গেছে। তবে সেই তুলনায় ঢাকায় আসা মানুষের সংখ্যা ছিল বেশ কম। বাস টার্মিনালের তুলনায় মানুষের এই ভিড় বেশি ছিল রেল স্টেশনগুলোতে। সর্বত্র ছুটির আমেজ থাকায় বেশ স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করছেন মানুষজন। আমরা বাস টার্মিনালে খোঁজ নিতে চাই। গাবতলীতে আছেন সহকর্মী আছেন, সেই সাথে কিন্তু আমরা কমলাপুরেরও খবর জানবো, অর্থাৎ আমরা ট্রেনের খবরও জানার চেষ্টা করব। মোর্শেদ হাসিব সেখানে থাকবেন। আমি যারা সড়ক পথে ঢাকা ছেড়ে যাচ্ছেন বা আসার চেষ্টা করছেন, আমি জানি না এখনো কত সংখ্যক মানুষ আসতে শুরু করেছেন। হাসনাত রাব্বি নিশ্চয়ই আমাদের এই ব্যাপারে সাহায্য করবেন। জেনে হাসনাত রাব্বি, শুক্র শনিবার যোগ হওয়াতে তো ছুটিটা একটু লম্বা মনে হচ্ছে। ঢাকায় ফেরার যে আসলে মানে ফেরার যারা সংখ্যা আসলে কতটুকু উঠছে বা ব্যস্ততা বেড়েছে কিনা টার্মিনালগুলোতে? রাশেদ, ঢাকায় যারা ফিরে আসছে এই সংখ্যাটা খুবই নগণ্য, হাতে গোনা বলা যেতে পারে। আমি দুপুর থেকে গাবতলী এবং মহাখালী সহ বেশ কয়েকটি বাস টার্মিনালে ঘুরে ঘুরে দেখেছি যে পরিমাণ বাস সাধারণত ঢাকায় আসে তার থেকে সংখ্যাটা কমে গেছে। অর্থাৎ সাধারণত কোনো কোম্পানির 10 থেকে 12টি বাস কিন্তু ঢাকাতে আসে। এই সময়ে দেখা যাচ্ছে সেটা 5টি 7টি বা তার কম সংখ্যারও আছে এবং বাসগুলো কিন্তু ফাঁকা আসছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে অর্ধেক বাস আসছে এবং এই কারণে বুঝতে পারছেন যে যাত্রী আসার সংখ্যা কম।
যে পরিমাণ যাত্রী আছে আমি দেখেছি যে টার্মিনালগুলোতে সে একই সংখ্যক বা অনেক ক্ষেত্রে এর থেকে বেশি যাত্রী কিন্তু আবার ঢাকার বাইরে যাচ্ছেন। অনেকে ঈদের সময় ছুটি পাননি, তারা সেই ঈদের ছুটিটা ঈদের পরপরই নিয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং যারা ফিরে আসছেন তাদের ক্ষেত্রে একটা বিষয় যে অনেক সরকারি অফিস কিন্তু শনিবার থেকেই, অনেক বেসরকারি অফিস কিন্তু রাশেদ শনিবার থেকেই শুরু হয়ে যাবে, তাদেরকেই ঢাকায় আসতে দেখছি। এর পাশাপাশি অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা তারাও কিন্তু ফিরে আসছেন। পাশাপাশি সরকারি ছুটি থাকার কারণে কিন্তু আপনি জানেন যে ঢাকায় ফেরা এটা একটু বিলম্বিত হচ্ছে। রাশেদ, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। হাসরাত রাব্বিকে ধন্যবাদ। গাবতলী বাস টার্মিনাল থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন, নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে। এই পর্যায়ে আমরা একটু কমলাপুর রেল স্টেশনে যেতে চাচ্ছি, সেখানে রয়েছেন মোর্শেদ হাসিব। হাসিব, ছুটির আমেজ তো এখনো রয়েছে, তো ট্রেনে যাতায়াতের কি খবর রয়েছে আপনার কাছে? দৃষ্টি, আসলে দুপুর থেকে আমি এখানে আছি, আমি যতটুকু দেখছি এখন পর্যন্ত ঢাকা যত মানুষ ছেড়ে যাচ্ছে ঠিক তত মানুষ ঢাকা আমার চোখে অন্তত কমলাপুরে কিংবা ট্রেন যোগে তারা ফেরেনি। আমরা মাত্র সন্ধ্যায় একটি ট্রেন দেখলাম যেটি খুলনা থেকে এসেছে 7:30 8টার সময়, আবার এটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা। তো এর বাহিরে দুপুর থেকে আমি দেখেছি যে এখান থেকে বিভিন্ন জায়গায় মানুষ বরঞ্চ অনেকে ঈদ করে, অনেকে জিজ্ঞেস করেছে যে এখন কেন যাচ্ছেন, বললো ঈদের বাড়তি ছুটি আছে, তারপরে সাপ্তাহিক ছুটি যোগ হয়েছে, অনেকের সন্তানদের স্কুল কলেজ মোটামুটি একটা বড় সময় বন্ধ আছে, ফলে অনেকেই ঈদের দিন এবং ঈদের পর দিনটা কোরবানির পর গোছগাছ করে এখন তারা তাদের পরিবারের উদ্দেশ্যে দেখা করার জন্য রওনা দিয়েছেন। এবং অনেকেই দাবি করেছেন যে ঈদের সময় জার্নি কারণ ভিড়ভাট্টা বেশি থাকে এবং যাওয়ার যে আনন্দ, সেই আনন্দ আসলে যাওয়ার পথের মধ্যে যে হয়রানির শিকার হতে হয় কিংবা যে ধরনের নানান ধরনের ভোগান্তির শিকার হতে হয় সেটাতে তারা আসলে অ্যাভয়েড করে যায়, এই জন্য তারা ঈদের পরে যাচ্ছে। তো এই হচ্ছে অবস্থা। দৃষ্টি। জি হাসিব, ধন্যবাদ আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাচ্ছি হাসনাত রাব্বিকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রাণের টানে কাছে আনে। এর সাথে সময় হলো আরো একটা বিরতির, আর এরপর যা থাকছে ঢাকাগামী আন্তনগর ট্রেনের শতাধিক টিকিট সহ পাবনায় 2 জন আটক, ঠাঁই হয়েছে কারাগারে। আবার স্বাগত। 7টা নিউজ দেখছেন। রাজশাহী থেকে ঢাকাগামী আন্তনগর ট্রেনের 102টি টিকিট সহ 2 জনকে পাবনার চাটমোহরে আটক করেছে পুলিশ। চাটমোহর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চাটমোহরের অমৃতাকুণ্ডা মসজিদ এলাকায় অভিযান চালায় তারা। এ সময় রেলের টিকিট কালোবাজারির সাথে জড়িত আবিদ ও রায়হানকে আটক করা হয়। তাদের তল্লাশি করে ভাঙ্গুড়া স্টেশন থেকে ঢাকাগামী বিভিন্ন আন্তনগর ট্রেনের 99টি নন এসি ও 3টি এসি টিকিট এবং নগদ 4,500 টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় 2 জনকে কারাগারে পাঠানো হয়েছে। কমিটি গঠনকে কেন্দ্র করে বরিশালে ছাত্রদলের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশীয় অস্ত্রসহ 1 জনকে আটক করেছে পুলিশ। সম্প্রতি ছাত্রদলের বরিশাল জেলা ও মহানগরের কমিটি গঠন করা হয়। আজ সকাল 10টায় পদ বঞ্চিতরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। বেলা 12টার দিকে নতুন কমিটির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় ওয়াপদা বেড়িবাঁধ সড়কে তাল গাছের বীজ রোপণ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় মন্ত্রী বলেন, প্রতি বছর বজ্রপাতে অসংখ্য মানুষ মারা যায়। মৃত্যুর এই হার কমাতে সারা দেশে তাল গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী। তারই অংশ হিসেবে এই কার্যক্রম। এ সময় ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বজ্রপাত হলে উঁচু গাছগুলিতে সাধারণভাবে এই বাসটাকে টেনে নেয় বা সেখানে এসে পড়ে। প্রাকৃতিকভাবে আমাদেরকে রক্ষা পেতে হলে এই লম্বা তাল গাছের প্রয়োজন রয়েছে। সেই হিসাবেই কিন্তু তাল গাছ লাগানোর একটা যাকে বলা যায় যে অভিযান চলতেছে। এবারে নাভানা ফার্মাসিউটিক্যাল স্বাস্থ্য বার্তা। হাসপাতালের বাইরে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হলে আরোগ্য লাভের হার প্রতি 10 জনে মাত্র 1 জন। বিশেষজ্ঞরা বলছেন, কার্ডিয়াক অ্যারেস্ট চিহ্নিত করা এবং সাথে সাথে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলে মৃত্যুর হার কমানো সম্ভব। ডিফিব্রিলেটর কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্তদের চিকিৎসায় অত্যাবশ্যকীয় যন্ত্র।
হাসপাতালের বাইরে এই রোগে আক্রান্তদের বেশিরভাগকেই সারিয়ে তোলা সম্ভব সঠিকভাবে ডিফিব্রিলেটরের চিকিৎসা দেয়া গেলে। ডিফিব্রিলেটরের এই সুবিধা পেয়ে যেন দ্বিতীয়বার জীবন ফিরে পেয়েছেন যুক্তরাজ্যের অ্যালান থমসন। কিছুদিন আগে স্মিসবি এলাকায় সাইকেল চালাতে গিয়ে আক্রান্ত হন কার্ডিয়াক অ্যারেস্টে। হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে এ ঘটনা ঘটলেও ডিফিব্রিলেটরের চিকিৎসায় বেঁচে ওঠেন তিনি। হঠাৎ আমার হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়, চারদিক ঝাপসা হয়ে আসছিল। আশপাশের লোকজন বলছিল যে আমি মরতে বসেছি। থমসনের কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হওয়ার খবর পেয়ে প্যারামেডিক্সরা ঘটনাস্থলে পৌঁছানোর অনেক আগেই সারিয়ে তোলা হয় তাকে, আর এতে সহায়তা করেন স্থানীয় চিকিৎসক ডক্টর রুথ গ্রিন। লিস্টার থেকে ডার্বিশায়ারে বসবাস শুরুর পর এখানকার কাউন্সিলরকে একটি ডিফিব্রিলেটর কিনতে বাধ্য করি আমি, আর সেটির কারণেই অ্যালাম প্রাণ ফিরে পেয়েছে। অথচ অ্যালানের মতো ভাগ্যবান সবাই নন। যুক্তরাজ্যের হাসপাতালের বাইরে যারা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন তাদের প্রতি 10 জনের মধ্যে একজনেরও বেঁচে থাকার সম্ভাবনা কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, যদি দ্রুততম সময়ে ডিফিব্রিলেটরের চিকিৎসা নেওয়ার সুযোগ বাড়ানো যায় তাহলে এই হার কমানো সম্ভব। এজন্যই যুক্তরাজ্যে যত ডিফিব্রিলেটর যন্ত্র আছে সেগুলোর অবস্থান চিহ্নিত করার চেষ্টা চলছে, যাতে কার্ডিয়াক অ্যারেস্টে কেউ আক্রান্ত হলে সে সাথে সাথে ডিফিব্রিলেটরের অবস্থান জেনে সেখানে পৌঁছাতে পারে। মুন্নিমুন, চ্যানেল 24। সময় হলো একটা বিরতির। ফিরে এসে থাকছে অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসনের শপথ, কোষাধ্যক্ষ হয়েছেন জোস ফ্রাডেনবার্গ। সন্ধ্যা 7টার খবর দেখছেন চ্যানেল 24 এর পর্দায়। এবারে জানাবো দেশের বাইরের খবর। অস্ট্রেলিয়ার 30তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক কোষাধ্যক্ষ স্কট মরিসন। রাজধানী ক্যানবেরার সরকারি বাসভবনে তাকে শপথ পড়ান দেশটির গভর্নর। এছাড়া নতুন কোষাধ্যক্ষ হিসেবে শপথ নেন জোস ফ্রাডেনবার্গ। পরে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে শিগগিরই আগাম নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দেন স্কট। বলেন, দেশের পূর্বাঞ্চলে তীব্র খরা পরিস্থিতির নিয়ন্ত্রণই তার প্রধান লক্ষ্য। এর আগে দলীয় অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্বুন। এরপর দলীয় ভোটে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে হারিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন স্কট মরিসন। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে হ্যারিকেন লেইনের প্রভাবে বন্যা ও ভূমিধস হয়েছে। জারি রয়েছে জরুরি অবস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে হাওয়াইয়ের আলোহায় আঘাত হানে এই হ্যারিকেনটি। এর প্রভাবে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যায় পুরো দ্বীপে। তবে এখন কিছুটা দুর্বল হয়ে ধীরে ধীরে উত্তরের দিকে ধাবিত হচ্ছে হ্যারিকেন লেইন। এদিকে জাপানের পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় সিমারনের আঘাতে বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে, দেখা দিয়েছে বন্যা। এতে বাতিল করা হয়েছে বিমানের 3 শতাধিক ফ্লাইট। দর্শক, এর সাথে শেষ করবো সন্ধ্যা 7টার খবর। তার আগে সিলনটি শিরোনামগুলো আরো একবার। রাখাইনে গণহত্যায় দেশে রোহিঙ্গা ঢলের 1 বছর কাল। জন্মভূমিতে ফিরতে চান আশ্রিতরা। মিয়ানমার সেনাদের বিচার দাবি আসিয়ানের 132 সাংসদের। জাতীয় নির্বাচনে মনোনয়নে শিক্ষিত জনপ্রিয় ব্যক্তিদের প্রাধান্য দেবে আওয়ামী লীগ। সম্ভাব্য তালিকা হলেও চূড়ান্ত হয়নি বিএনপির প্রার্থী। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রে নগরবাসীর উপচে পড়া ভিড়। খুব মজা লাগছে, আর আমি এরোপ্লেনে উঠেছি, আরো অনেক জায়গা। ঢাকা শহর কোথাও জায়গা নাই, এজন্য ঘুরতে আসছি খোলামেলা জায়গা। সিনেমা হলেও বেড়েছে দর্শক। এশিয়ান গেমসে ফুটবলের উত্তর কোরিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। হকিতে মালয়েশিয়ার কাছে বড় হার। আর্চারিতে কোয়ার্টারেই সানা নাসরিন জুটির বিদায়। দর্শক, এই ছিল চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে। এরপরের আয়োজন দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সাথে থাকার জন্য।